জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমার বিষয় উদ্ভিদ বিজ্ঞান, প্রোগ্রাম অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 243007। কোর্সের নাম বায়োডাইভার্সিটি অ্যান্ড ইভলিউশন। লেকচার নাম্বার 2। শিরোনাম ভৌগোলিক বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা। আমি রাশিদা বেগম, অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা ভৌগোলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভৌগোলিক বিষয়গুলি সকলেরই জানা থাকা দরকার। এই বিষয়গুলি আমাদের জীবনের সাথে জড়িত। আমি চেষ্টা করছি তোমাদেরকে বিষয়গুলো নিয়ে আলোচনা করে বুঝিয়ে দিতে। হয়তো তোমাদের ভালো লাগবে। আমরা পৃথিবীটাকে গোল মনে করলেও পৃথিবীর উত্তর দক্ষিণে কিছুটা চাপা, এবং আমরা যখন একটি গ্লোব নিয়ে দেখি তখন গ্লোবের একটি অক্ষরেখা থাকে যেটির উপরে গ্লোবটি ঘুরতে থাকে। সেই অক্ষরেখাটি মেরুরেখা বা অ্যাক্সিস। বইয়ের ভাষায় পৃথিবীর অভ্যন্তরস্থ ভূকেন্দ্রকে ছেদ করে সরাসরি উত্তর দক্ষিণে যে রেখা কল্পনা করা হয় তাকে মেরুরেখা বলে। নর্থ পোল বা উত্তর মেরু হচ্ছে মেরুরেখার উত্তর প্রান্ত। সাউথ পোল বা দক্ষিণ মেরু হচ্ছে মেরুরেখার দক্ষিণ প্রান্ত, অর্থাৎ নিচের দিক। ইকুয়েটর উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে ভূগোলকের উপর পূর্ব পশ্চিমে যে রেখা কল্পনা করা হয় তাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বা ইকুয়েটর বলে। আমরা ছবির মাধ্যমে আরো ভালো করে জেনে নেব। এটি একটি পৃথিবী। এটি উপরের দিকে উত্তর মেরু, নিচের দিকে দক্ষিণ মেরু। এই যে মাঝ বরাবর যে রেখা চলে গেছে এটি অ্যাক্সিস। আর পূর্ব পশ্চিমে যে রেখাটি পৃথিবীর মাঝ বরাবর চলে গেছে সেটিকে বিষুবরেখা বা ইকুয়েটর বলে। এবারে আসি আমাদের সিলেবাস ভিত্তিক ল্যাটিটিউড, লঙ্গিটিউড অ্যান্ড অ্যালটিটিউড। প্রথমে আসছি ল্যাটিটিউড কি। ল্যাটিটিউডের বাংলা হচ্ছে অক্ষাংশ। প্যারালাল অফ ল্যাটিটিউড হচ্ছে সমাক্ষরেখা। আমি এই দুটি জিনিস তোমাদেরকে দেখাবো। তোমরা একটু স্লাইডের লেখাগুলো পড়ে দেখো কি বলা হচ্ছে। অক্ষাংশ ল্যাটিটিউড
নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে। এবার আসো কৌণিক দূরত্ব কি? অ্যাঙ্গুলার ডিস্টেন্স। ভূপৃষ্ঠে অবস্থিত দুটি স্থানের ভূকেন্দ্র পর্যন্ত কল্পিত ব্যাসার্ধ দুটি দ্বারা যে কোণ উৎপন্ন হয় তাকে ওই দুটি স্থানের কৌণিক দূরত্ব বলে। এটার পরিমাপ করা হয় ডিগ্রি, মিনিট, সেকেন্ড ইত্যাদি দ্বারা। এবার আসে সমাক্ষরেখা। নিরক্ষরেখার উত্তরে ও দক্ষিণে বিভিন্ন কৌণিক মাপে নিরক্ষরেখার যতগুলি রেখা কল্পনা করা হয় এইসব রেখাকে সমাক্ষরেখা বলে। ছবির সাহায্যে আমরা দেখে নিই। এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। অক্ষাংশ দেখো, আমরা প্রথমে বিষুবরেখা বা নিরক্ষরেখা বা ইকুয়েটর দেখব। আড়াআড়ি ভাবে পৃথিবীর মাঝ বরাবর যে রেখা চলে গেছে বা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে তাকে বলা হয় বিষুবরেখা বা ইকুয়েটর। এই রেখাটির সমান্তরালে যতগুলো রেখা আছে বা আমরা যতগুলো রেখা কল্পনা করতে পারি প্রতিটি রেখাকে বলা হয় সমাক্ষরেখা বা প্যারালাল অফ ল্যাটিটিউড। এই প্রতিটি রেখা হচ্ছে সমাক্ষরেখা বা অক্ষরেখাও বলা হয় একে। এবারে আসো লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ এবং দ্রাঘিমা রেখা। এই রেখাগুলো লম্বালম্বি ভাবে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত চলে গিয়েছে। এই রেখাগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। এবং এখানে লাল একটি রেখা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গ্রিনিচ শহরের উপর দিয়ে যে রেখাটি চলে গেছে, দ্রাঘিমা রেখাটি, এবং পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে তাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। এবং এই রেখাগুলো অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে দ্রাঘিমাংশ বলে। আর অক্ষরেখা নিরক্ষরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলে। আমরা এটি আরো ভালো করে বুঝবো পরের স্লাইডে। আবারও বলছি, এটি উত্তর মেরু, এটি দক্ষিণ মেরু, এটি বিষুবরেখা বা ইকুয়েটর, এটি হচ্ছে অ্যাক্সিস বা পোলার অ্যাক্সিস। এবার দেখো ল্যাটিটিউড আগে দেখি আমরা। এটি একটি অক্ষরেখা, এটি একটি অক্ষরেখা, এটি বিষুবরেখা। তাহলে এখানে কোন স্থানের এই জায়গাটা যদি অবস্থান হয় তাহলে সেটি বিষুবরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, সেটাকে বলা হবে তার ল্যাটিটিউড বা অক্ষাংশ। আবার দ্রাঘিমা রেখা, এটি একটি দ্রাঘিমা রেখা এবং এটি এই রেখার সাথে যে কোণ উৎপন্ন করেছে তাকে বলা হবে দ্রাঘিমাংশ। এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বুঝলাম। আরো পরিষ্কার করে বোঝানোর জন্য আরেকটি ছবি ইনসার্ট করেছি, দেখো। এটি একটি অক্ষরেখা, এটি বিষুবরেখা। তাহলে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এটি হচ্ছে ল্যাটিটিউড বা অক্ষাংশ। একইভাবে এটি একটি এই রেখাটি হচ্ছে একটি দ্রাঘিমা রেখা, এই রেখাটি হচ্ছে একটি দ্রাঘিমা রেখা। তারা এই
অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করেছে তাকে বলা হবে লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ। নিশ্চয়ই তোমরা বুঝেছো অক্ষাংশ কি, দ্রাঘিমাংশ কি, অক্ষরেখা কি, দ্রাঘিমা রেখা কি। অক্ষরেখার বৈশিষ্ট্য: নিরক্ষরেখা হতে সমাক্ষরেখা গণনা করা হয়। সমাক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত এবং পরস্পর সমান্তরাল। একটি সমাক্ষরেখায় অবস্থিত প্রত্যেক দেশের স্থানীয় সময় এক হয় না, কারণ সূর্যোদয় ভিন্ন ভিন্ন সময়ে হয়। সর্বোচ্চ অক্ষাংশ 90 ডিগ্রি। সমাক্ষরেখাগুলি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে। আমি একটি এক্সাম্পল দিয়েছি, ঢাকার অক্ষাংশ। ঢাকা উত্তর গোলার্ধে এমন একটি অক্ষরেখা অবস্থিত যা নিরক্ষরেখা হতে ভূকেন্দ্র পর্যন্ত কল্পিত ব্যাসার্ধের সাথে 23 ডিগ্রি 41 মিনিট কোণ উৎপন্ন করে। এবার আসো পৃথিবীর পরিধির কৌণিক মাপ 360 ডিগ্রি এবং এর দৈর্ঘ্য প্রায় 25,000 মাইল। সুতরাং 1 ডিগ্রি অক্ষাংশ সমান 25,000-কে 360 দিয়ে ভাগ করলে যেটা হবে কত মাইল। এটি পরিমাণ 69 মাইলের চেয়ে কিছুটা বেশি। দ্রাঘিমাংশ আগেই পড়িয়ে ফেলেছি, লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ, প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা, দ্রাঘিমাংশ কি, এই স্লাইডটি তোমরা একটু পড়ো। এই কথাগুলো আমি অলরেডি বলে ফেলেছি, সেজন্য আর বলার ইচ্ছা রাখি না। এবারে আসো আবারও তোমাদেরকে অক্ষাংশ, দ্রাঘিমাংশ দেখানোর চেষ্টা করছি ছবির মাধ্যমে। দেখো, এটি হচ্ছে প্রাইম মেরিডিয়ান। এই প্রতিটি রেখা হচ্ছে দ্রাঘিমা রেখা, প্রতিটি রেখা হচ্ছে দ্রাঘিমা রেখা। এগুলো এটা হলো অ্যাক্সিস। তাহলে এইখান থেকে এই দ্রাঘিমা রেখা এবং এই দ্রাঘিমা রেখা মিলে যে কোণ উৎপন্ন করেছে এটা হচ্ছে দ্রাঘিমাংশ। আবার আমরা দেখো, আমরা যেমন কোন ফল, বিশেষ করে তরমুজ এইভাবে কেটে খাই, তাহলে এই যে কাটা অংশটি এটি দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা রেখাগুলো বা লঙ্গিটিউড লম্বালম্বি ভাবে থাকে, ল্যাটিটিউড আড়াআড়ি ভাবে থাকে। নিশ্চয়ই দ্রাঘিমা এবং দ্রাঘিমাংশ বুঝতে পেরেছ। ঢাকার দ্রাঘিমাংশ, ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি 26 মিনিট, অর্থাৎ ঢাকা মূল মধ্যরেখার পূর্ব দিকে অবস্থিত। ঢাকার মধ্যরেখা নিরক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করেছে সে বিন্দু হতে কল্পিত ভূ ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি 26 মিনিট কোণ উৎপন্ন করে। এবার আমরা একটা ছবি দেখি। এখানে দেখো ঢাকা, এটি হচ্ছে বিষুবরেখা। তাহলে ঢাকার অক্ষাংশ যদি আমরা বলি, এখানে দেখাচ্ছে এই রেখাটি 24 ডিগ্রি দক্ষিণে, উত্তরে। এটা 24 ডিগ্রি উত্তরে আছে এটা। আচ্ছা, তাহলে ঢাকার অক্ষাংশ হচ্ছে, আমরা বলেছি 23 ডিগ্রি 41 মিনিট। তার মানে এই 24 ডিগ্রি থেকে আরেকটু কম। ঢাকা এইটুকু দূরত্ব
কারণে এই জায়গাটা ঢাকার কোনটা হচ্ছে, ঢাকার অক্ষাংশটা হচ্ছে 23°41'। আবার ঢাকার দ্রাঘিমাংশ হচ্ছে আমরা বলেছি 90°26'। তাহলে দ্রাঘিমা রেখায় চলে যায়, এই রেখাটি হচ্ছে 90°। তাহলে ঢাকা হচ্ছে এই রেখার পূর্ব দিকে, এবং এইটুকু জায়গার জন্য হচ্ছে এর পরিমাপ, কোণের পরিমাপটি হচ্ছে 90°26'। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঢাকার এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। ঢাকা উত্তর দিকে মানে নর্থ, উত্তর দিকে অবস্থিত, কিন্তু এই রেখাটি যেহেতু 24°তে আছে, তাহলে ঢাকার অক্ষাংশ হচ্ছে 23°41'। আবার এই রেখাটি 90°তে আছে, তাহলে ঢাকা 90-এর চেয়ে বেশি, অর্থাৎ 90°26' পূর্ব দিকে। ডান পাশে হলো পূর্ব, বাম পাশে হচ্ছে পশ্চিম। এবারে আসো অ্যালটিটিউড। অ্যালটিটিউড নিয়ে বেশি কথা বলার প্রয়োজন মনে করছি না, তবে এটি হচ্ছে হাইট। আসল কথা, অ্যালটিটিউড মানে হচ্ছে হাইট। কোন পর্বতের, এই পর্বতের হাইট কত দেখতে হলে সমুদ্র লেভেল থেকে তাকে গণনা করতে হবে। এই যে এইটুকু, যে এই যে এটাই হচ্ছে তার হাইট। মাউন্ট এভারেস্ট 8.85 কিলোমিটার, অর্থাৎ 29,035 ফিট। এটা এভারেস্টের উচ্চতাটা দেখিয়েছে। তাহলে এটাকেই বলা হয় অ্যালটিটিউড। দেখো, এটা 8.85 কিলোমিটার। তার মানে এখানে আমরা এই উচ্চতাটাকে যদি দেখি, এটা যদি 10 হয়, তাহলে এখানে হবে 8.85। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অ্যালটিটিউডটা কি। এবারে আমরা অন্য একটা জিনিসে চলে যাচ্ছি, কন্টিনেন্টাল ড্রিফট বা মহাদেশীয় সঞ্চালন। পৃথিবী ভূপৃষ্ঠ প্রায় 40 কিলোমিটার পুরু এবং ছোট বড় 27টি শিলাপাত বা প্লেট স্ল্যাব নিয়ে গঠিত। এবং ভূখণ্ডের বা পৃথিবীর কেন্দ্রে উত্তপ্ত তরল পদার্থ আছে, যাকে ম্যান্টেল বলে। এবং এই পদার্থগুলো বিচলন করে, অর্থাৎ চলাচল করে। তার স্রোত আছে, তার সামনে পিছনে আকর্ষণ আছে। এই তরলের স্রোতের কারণে বা সঞ্চালনের কারণে প্লেটগুলি বিচলন করে বা প্লেটগুলি চলাচল করে বা মুভমেন্ট করে। এই মুভমেন্টকেই বলা হয় মহাদেশীয় সঞ্চালন বা কন্টিনেন্টাল ড্রিফট। এবারে আসো, কেন, কি কারণে তরলের এরকম সঞ্চালন হয়। সেটি হচ্ছে এই তরলের উপরে আনুভূমিক চাপ আছে, যে চাপের কারণে ভূভাগ বিচ্ছিন্ন হয় এবং স্থানান্তরিত হয়। উলম্ব চাপ, উপর দিকে চাপ আছে, যে কারণে পাহাড় পর্বত জন্ম নেয় বা সৃষ্টি হয়।
প্রকৃত অর্থে ভূত্বকের সিয়াল ও সীসা স্তরের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে ভূত্বকের উপর আনুভূমিক ও উলম্ব চাপের সৃষ্টি হয় এবং ভূ আন্দোলন হয়। আমরা বলি যে ভূমিকম্প হয় পাতগুলোর জন্য, বা প্লেটগুলো লেগে যায়, একটির সাথে একটি ধাক্কা খায় ইত্যাদি। এবার আসো, এই কন্টিনেন্টাল ড্রিফট বা প্লেটগুলির সঞ্চালনের ফলে কি হয়, কি হয়েছে। অতীতে পৃথিবীর সকল স্থলভাগ একত্রিত ছিল। এই একত্রিত অবস্থায় এটার নাম ছিল প্যানজিয়া। কালক্রমে প্লেটগুলির সঞ্চালনের কারণে প্রথমে দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। একটি অংশকে লৌরেশিয়া, আরেকটি অংশকে গন্ডোয়ানা বলা হতো। তার উপরে মানে আধুনিক পৃথিবীতে আরো বেশি সঞ্চালন হয়েছে এবং অনেকগুলি মহাদেশের উৎপত্তি হয়েছে। এগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে পরস্পর থেকে। আলফ্রেড লথার ওয়েগনার একজন বিজ্ঞানী, তার সম্পর্কে কি লেখা আছে আমরা একটু দেখি। Alfred Lothar Wegener was a German polar researcher, geophysicist, and meteorologist. During his lifetime, he was primarily known for his achievements in meteorology and as a pioneer of polar research. But today he is most remembered as the originator of the theory of continental drift by hypothesizing in 1912 that the continents are slowly drifting around the earth. ওয়েগনারের মতবাদ, এই মতবাদটি খুব গুরুত্বপূর্ণ। অনেক বিজ্ঞানী কন্টিনেন্টাল ড্রিফটের উপরে মতবাদ দিয়েছেন, তবে ওয়েগনারের মতবাদ গ্রহণযোগ্য হয়েছে এবং এটি খুব ইম্পর্টেন্ট একটি মতবাদ। মতবাদ অনুসারে ভূত্বকের উপরের অংশ হালকা গ্রানাইট দিয়ে তৈরি এবং নিচের অংশ ভারী ব্যাসাল্ট দিয়ে তৈরি। গ্রানাইট স্তর মহাদেশের উপরে থাকলেও মহাসাগরের নিচে নেই বা দেখা যায় না। মহাদেশের নিচে অবস্থিত পদার্থগুলি নমনীয়, কঠিন বা তরল এবং উত্তপ্ত অবস্থায় থাকে। ভারী শিলার উপর হালকা শিলা থাকে বলে মহাদেশগুলি সর্বদা ভাসমান থাকে। ৩.৩২ কোটি বছর পূর্বে পৃথিবীতে একটি মাত্র ভূখণ্ড ছিল যাকে প্যানজিয়া নাম দিয়েছিলেন তিনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্যানজিয়ার মাঝে মাঝে ফাটল ধরে এবং ফাটলগুলির প্রতিটি অংশ সরে যেতে থাকে এবং মহাদেশীয় ভূখণ্ড হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে। আবারও প্যানজিয়া দেখো একটি মাত্র ভূখণ্ড এবং এটি দুই ভাগে বিভক্ত হয়ে লৌরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড তৈরি করেছে। ওয়াগনারের মতবাদের প্রয়োগ। ওয়াগনারের মতবাদ অনুসারে মহাদেশগুলি পৃথক হওয়া এবং পর্বতমালা সৃষ্টির ব্যাখ্যা সহজেই দেয়া যায় এবং এই ব্যাখ্যা দেয়া যায় বলেই ওয়াগনারের মতবাদটি
গ্রহণযোগ্যতা বেশি। মহাদেশগুলি পৃথক হবার কি কারণ ছিল? পৃথিবীর অক্ষ আবর্তনের সময় সৃষ্ট টানের প্রভাব। অতীতে পৃথিবী নিজ অক্ষের চারদিকে আবর্তন করতে মাত্র 4 ঘন্টা সময় লাগতো, যেখানে বর্তমানে 24 ঘন্টা লাগে। তবে আবর্তনের সময় যে একটি বেগ বা গতি থাকে, সেই গতি সকল অঞ্চলে একরকম নয়। নিরক্ষ অঞ্চলের গতি সবচেয়ে বেশি, মেরু অঞ্চলের গতি সবচেয়ে কম। তাহলে মেরু অঞ্চল থেকে নিরক্ষ অঞ্চলের দিকে ভাসমান পদার্থগুলো আসতে থাকে। এভাবে মহাদেশগুলি পরস্পরের থেকে আলাদা হয়েছে। পৃথিবীর একটি ছবি। আফ্রিকা নিরক্ষরেখা বরাবর রয়েছে, আফ্রিকা নিরক্ষরেখা, এটা নিরক্ষরেখা, ইকুয়েটর। ভারত এশিয়ার মূল ভূখণ্ডের সাথে আছে, ভারত এই অঞ্চলটাতে আছে, মূল ভূখণ্ডের সাথে আছে। অস্ট্রেলিয়া দক্ষিণ পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের সাথে রয়েছে। অস্ট্রেলিয়া দক্ষিণ মানে নিচের দিকে, পশ্চিম দিকে প্রশান্ত সাগরের দিকে আছে। অ্যান্টার্কটিকা দক্ষিণ মেরুর কেন্দ্রে অবস্থিত, অ্যান্টার্কটিকা দক্ষিণ মেরুর কেন্দ্রে অবস্থিত। অর্থাৎ মহাদেশগুলি এইভাবে, এই যে 7টি মহাদেশ, 1 2 3 4 5 6 7, 7টি মহাদেশ দেখানো হয়েছে। সেগুলি কিভাবে আলাদা হয়েছে এবং আলাদা হয়ে যার যার অবস্থানে বর্তমানে আছে। পর্বতমালা সৃষ্টির কারণ। পৃথিবীতে সুউচ্চ পর্বতমালা সৃষ্টির কারণ হচ্ছে ভূখণ্ডের গতির দ্বিমুখী প্রভাব। আফ্রিকা, ইউরোপ, এশিয়ার ভূখণ্ডগুলো নিরক্ষরেখার দিকে অগ্রসর হয়েছে এবং এরা পরস্পরের দিকে অগ্রসর হয়ে সৃষ্টি করেছে হিমালয় ও আল্পস পর্বতমালা। অর্থাৎ তারা পরস্পরের দিকে যখন অগ্রসর হয়েছে, তখন সেই জায়গাগুলো মিলে মিশে উঁচু হয়ে পর্বতের সৃষ্টি করেছে। একইভাবে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মিলে সৃষ্টি করেছে রকি ও আন্দিজ পর্বতমালা। এই ছবিতে আমি একটু দেখানোর চেষ্টা করেছি লিথোস্ফিয়ার, অর্থাৎ ভূত্বকের উপরের ভাগটি। দেখো এখানে একটি রিজ আছে, অর্থাৎ এই দিকটা, এই স্ল্যাবটা বা প্লেটটা এদিকে চলে গেছে, এই প্লেটটা এদিকে চলে গেছে। এখানে ট্রেন্স, অর্থাৎ এটা একটা প্লেট, একটা নিচে চলে গেছে, একটু উপরে চলে গেছে, এখানে একটু বিচ্যুতি হয়েছে, এটা ট্রেন্স। এগুলো হচ্ছে বিভিন্ন স্তর ভূত্বকের ম্যান্টেল। এটা হলো আউটার কোর। একটুখানি এটা দেখে ভূত্বকের অবস্থাটা তোমরা বুঝতে পারছো। এবারে আসো প্রায় কাছাকাছি আরেকটি বিষয়, টেকটনিক মুভমেন্ট। পৃথিবী 7টি বৃহৎ ও 20টি ক্ষুদ্রাকৃতির শিলাপাত প্লেট নিয়ে গঠিত। প্লেটের কথা এতক্ষণ আমরা বলে এসেছি, আবারও বলছি। প্লেটগুলো কিভাবে মুভমেন্ট করে এখন সেটাই আমরা দেখব। এই প্লেটগুলোর মুভমেন্ট কেন করে সেটা আমরা বলেছি। ভূকেন্দ্রে যে পদার্থগুলো থাকে সেগুলো খুবই উত্তপ্ত এবং সেগুলো বিচলন করতে থাকে। সেগুলির সেই পদার্থের বিচলনের কারণেই প্লেটগুলো বিচলন করে। এবারে আসো কয় রকম গতি সৃষ্টি হয় প্লেটগুলিতে। 3 রকমের গতি: সম্প্রসারণ গতি, সংকোচন গতি এবং পার্শ্বীয় গতি। আমরা একটু ছবিতে দেখি। There are 3 types of tectonic plate movement. Divergent, অর্থাৎ প্লেটগুলো
পরস্পর থেকে বিপরীত মুখে চলে যাচ্ছে। কনভার্জেন্ট প্লেটগুলো পরস্পরের দিকে চলে আসছে। ট্রান্সফর্ম প্লেটগুলো একে অপরকে ছেড়ে চলে যাচ্ছে। এখানে বিভিন্ন প্লেটগুলো দেখানো হয়েছে বিভিন্ন কালার দিয়ে। অস্ট্রেলিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, নর্থ আমেরিকান প্লেট, ছোট ছোট প্লেটও আছে। এই যে ছোট ছোট প্লেটগুলো দেখানো হয়েছে। আফ্রিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, স্কোশিয়া প্লেট, প্লেটগুলো ইন্ডিয়ান প্লেট। প্লেটগুলো দেখানোর জন্য এই ছবিটা তোমাদেরকে দেখিয়েছি। এবং মুভমেন্ট গুলো দেখো, এই প্লেটের মুভমেন্ট গুলো, এটা এদিকে যাচ্ছে বাইরের দিকে, আর এই প্লেটের মুভমেন্ট বিপরীত দিকে। আবার এখানে একটি আরেকটিকে পাশ দিয়ে চলে যাচ্ছে। এখানে আবার বিপরীত মুখী। এই অ্যারো চিহ্নগুলো দেখবে। টেকটনিক মুভমেন্টের ফলে কি হয় দেখো, এখানে দুটি প্লেট মুখোমুখি যখন লেগে যায় তখন পর্বতের সৃষ্টি হচ্ছে। পর্বত যখন দুটি প্লেট বিপরীত দিকে চলে যায় তখন সেখানে সমুদ্র হতে পারে। যখন একটি প্লেট আরেকটি প্লেটকে ক্রস করে চলে যাচ্ছে তখন সেখানে চ্যুতি হতে পারে, গর্ত হতে পারে। এখানে সুন্দর করে প্লেটগুলির বাস্তব অবস্থা দেখানো হয়েছে। এবার প্রত্যেকটা গতিকে আমি আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছি। শিলাপাতের সম্প্রসারণ গতি, পাশাপাশি দুটি পাতে বিপরীত দিকে সরে যায় তখন ভূপৃষ্ঠের চাপ হ্রাস পায়, ফলে ওই স্থানে ভূগর্ভের আগ্নেয় তরল উত্থিত হয়, সঞ্চিত হয় ও দৃঢ় হয়, ফলে শিলাপাতের সম্প্রসারণ ঘটে। অর্থাৎ যখন পাতগুলো বা প্লেটগুলো বিপরীত দিকে যায়, পরস্পরের বিপরীত দিকে যায়, তখন সম্প্রসারণ ঘটে। শিলাপাতের সংকোচন গতি, প্লেটগুলি যখন পরস্পরের মুখোমুখি থাকে বা মুখোমুখি আসে, লেগে যায়, তখন ভূমিকম্প হয় এবং আগ্নেয়গিরির সৃষ্টি হয়, আগ্নেয়গিরি পর্বতের সৃষ্টি হয়। যেমন আন্দিজ পর্বতমালা হয়েছিল প্রশান্ত সাগরীয় প্লেট ও দক্ষিণ আমেরিকা প্লেটের কারণে। হিমালয় পর্বত হয়েছিল ভারতীয় প্লেট ও ইউরেশীয় প্লেটে পরস্পরের দিকে চলনের কারণে। শিলাপাতের পার্শ্বীয় গতি যেটা একে অপরকে ক্রস করে চলে যায়, একে অপরের পাশ দিয়ে বিপরীত দিকে চলে যায় এবং তার কারণে সেখানে চ্যুতির সৃষ্টি হয়। যেমন তুর্কিস্তানের আনাতোলিয়া চ্যুতি। আমরা একটু, এটা হচ্ছে ট্রান্সফর্ম অর্থাৎ পার্শ্বীয় গতি, এইদিকে চলে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এর পাশ দিয়ে চলে যাচ্ছে, সেখানে একটা চ্যুতি হতে পারে এরকম। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করব। আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পর্কিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে মনোনীত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্যান্ডেমিক সময়ে সকলেই ভালো থাকুন, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো থাকুক, সেই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।